আমার প্রথম পক্ষের স্ত্রী প্রমিতাকে কিন্তু দেখতে পাই। ড্রয়িং রুমের একদম কর্নারে প্রমিতা দাঁড়িয়ে রয়েছে। কেউ একটা ওর বুকের ওপর বসে আছে, ওঙানি মতো আওয়াজ ওর গলা থেকে বেরোচ্ছে, যে একটা মহিলার মাথা উঠে এলো, সেটা কুচকুচে কালো তার রং, তার চোখ ঠিক মতো বোঝা যাচ্ছে না, মুখের চেহারাটা কিরকম বোঝা যাচ্ছে না, কিন্তু ওটা যে একটা মহিলার মুখ সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। চুল পুরো খোলা, মানে মনে হচ্ছে ও খাটের নিচেই বসেছিল, এবারে দু হাতে ভর দিয়ে আস্তে আস্তে ও বিছানায় উঠছে। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজ আবারও উপস্থিত হয়েছি একটি নতুন ঘটনা নিয়ে। তবে ঘটনায় যাওয়ার আগে আমি আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সম্প্রতি আমি একটি নতুন চ্যানেল খুলেছি যার নাম সনাতন কথা, যেখানে সনাতন ধর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং হবে। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ, যেরকম ভালোবাসা আপনারা এই ভূততন্ত্র চ্যানেলকে দিয়েছেন এবং একে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন এবং আগামী দিনে করবেন বলেও আমার বিশ্বাস, সেই একই রকম ভালোবাসা আপনারা যদি এই সনাতন কথা চ্যানেলটিকে দেন তাহলে আমার খুবই ভালো লাগবে, খুবই উপকৃত হব এবং আমাদের এই সনাতন ধর্ম সম্পর্কিত অনেক মনোগ্রাহী বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকেও জানতে সাহায্য করব। তাহলে আর দেরি করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। এই ঘটনা আমাকে পাঠিয়েছেন মঞ্জরি ভৌমিক নামে একজন ভদ্রমহিলা, তিনি কল্যাণীর বাসিন্দা। এই ঘটনা আজ থেকে প্রায় ৮ বছর আগে ওনার ছেলের সঙ্গে ঘটে, যার নাম হচ্ছে রুদ্র ভৌমিক। এবার ঘটনাটা খুবই মর্মান্তিক ঘটনা, মানে ঘটনাটার প্রতিটা পরতে একটু সাসপেন্স, একটু ভয়, সেগুলো তো রয়েছে, কিন্তু এর অন্তিমটা সত্যি একটুখানি মনের ওপর দাগ কাটবার মতো। আমি ঘটনাটা বললে আপনারা ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবেন। তা এই যে রুদ্র ভৌমিক বলে যে ব্যক্তি আর কি, মানে ওই মঞ্জরি দেবীর যিনি সন্তান, তিনি একজন বাচিক শিল্পী। বাচিক শিল্পী মানে আপনারা জানেন তাদের আবৃত্তি, হ্যাঁ, বা তাদের কথা বলা, কমিউনিকেশনের ওপরেই তাদের মূলত কাজ। এবার এই রুদ্র বলে যে ছেলেটি, এই ছোটবেলা থেকেই খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারত। স্কুলে ও প্রচুর কবিতা আবৃত্তির কম্পিটিশনে নাম দেয় প্রচুর, সেখানে স্কুলকে অনেক ট্রফি এনে দেওয়া, হ্যাঁ, স্কুলের হয়ে অনেক এরকম আবৃত্তি কম্পিটিশনে নাম দেওয়া, এগুলো কিন্তু রুদ্র করতো বরাবর, যার কারণে ওর স্কুলের টিচাররা ওকে প্রচণ্ড পছন্দ করতেন। এরপর স্কুলের গণ্ডি পেরিয়ে ও কলেজে ওঠে, কলেজেও পড়াশোনা করে, কিন্তু এই আবৃত্তিটাকে ও ছাড়ে না। ও একজন নামি দামি বাচিক শিল্পীর কাছে আবৃত্তি শিখত এবং পরবর্তীকালে ওর প্রচুর সার্টিফিকেট ছিল। কলেজ পেরোনোর পর ও যখন চাকরিতে জয়েন করলো, চাকরি করার বছর দুয়েকের মধ্যে ও কিন্তু নিজের মতো একটা একাডেমি, মানে যেখানে রেসিটেশন শেখানো হবে সেরকম একটা একাডেমি কিন্তু ওই রুদ্র চালু করলো। প্রথমটায় ছোট করে শুরু করলো, তারপরে আস্তে আস্তে ওটা একটু বড় হতে লাগলো এবং যত বড় হলো তত ওর মনে হলো যে এইবার চাকরিকে বিদায় জানাতে হবে, চাকরি আর আমার করতে ইচ্ছা করছে না, এই প্রফেশনটাই আমার জন্য ঠিক, কারণ এই কাজটা করলে পরে ও ওর প্যাশন এবং প্রফেশন দুটোকেই একসাথে ফলো করতে পারবে, এরকম একটা ব্যাপার, একটা মানসিকতা ওর মধ্যে ছিল। তাই ও সমস্ত কিছু ছেড়ে দিয়ে এটাতেই ফুল টাইম ও দিতে শুরু করলো। এই একাডেমি তো ছিলই, তার সাথে ও বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া গ্রুপের সঙ্গে যুক্ত ছিল, সেইখানে আবৃত্তি নিয়ে আলোচনা, আবৃত্তি করা, টুকটাক কিছু পারফরমেন্স করা, শো করা, এই ব্যাপারগুলোও কিন্তু ও করতো। এবার একাডেমি তো চলছে, চলতে চলতে হঠাৎ একদিন এই একাডেমিতে একটি মেয়ে ছাত্রী হিসেবে যোগদান করে, ভর্তি হয় আবৃত্তি শেখার জন্য। এই মেয়েটার নাম হচ্ছে প্রমিতা। এবার এই প্রমিতার ব্যাপারটা আমি একটু আপনাদেরকে বলি। প্রমিতা কিন্তু বেসিক্যালি ছিল রুদ্রর একজন বিরাট বড় ফ্যান, একজন ভক্ত, এবং ফেসবুকে ওদের মধ্যে মাঝে মধ্যেই কথাবার্তা হতো। ও নিজেই অ্যাপ্রোচ করেছিল, আলাপ করেছিল এই রুদ্রর সঙ্গে এবং জানায় যে আপনার এরকম বাচনভঙ্গি, আপনার কবিতা বলার ধরন, দেখতে শুনতেও সুপুরুষ ছিল রুদ্র, তা এগুলো আমার প্রচণ্ড রকম ভালো লাগে। তা এরকমভাবে আলাপচারিতা শুরু হয়, তারপরে আস্তে আস্তে এগোয়। তা একদিন রুদ্র ওকে বলে যে তোমার যখন এতই আবৃত্তি শেখার ইচ্ছা, তাহলে তুমি আমার একাডেমি জয়েন করতে পারো। তা তখন ওই প্রমিতা ওই একাডেমি জয়েন করে এবং রুদ্রর কাছে আবৃত্তি ক্লাসে ভর্তি হয়। বেশি দূরে ওর বাড়ি ছিল না। এই ক্লাসে ভর্তি হওয়ার পর, আর প্রমিতা কিন্তু আলাদা করে চাকরি বাকরি করতো, এটাও শখে শিখতো, উইকে একদিন করে আসতো শিখতে। এবার শিখতে শিখতে এই প্রমিতার সঙ্গে একটা ঘনিষ্ঠতা তৈরি হয় কিন্তু রুদ্রর,
ধীরে ধীরে এই সম্পর্কটা আরও গভীরে যায়, একে অপরকে প্রচণ্ড রকম ভালোবেসে ফেলে। প্রমিতার তো একটা টান ওর প্রতি ছিলই আগে থেকে, তা সেই টানটা আরও গভীরে যায়। রুদ্ররও একটা টান তৈরি হয় ওর প্রতি, এবং আলটিমেটলি ওরা সিদ্ধান্ত নেয় যে ওরা বিয়ে করবে। এবার দুজনেই খুব সম্ভ্রান্ত পরিবার থেকে এসছে, ভালো পরিবার থেকে এসছে দুজনেই, তাই এই সম্পর্কটাকে উভয়ের পরিবার থেকেই কিন্তু মেনে নেয়। আলটিমেটলি ওদের কিন্তু বিয়েটা হয়। এবারে দেখুন, আপনারা জানেন যে বিয়ের আগে যখনই কোনো সম্পর্কে একজন ছেলে আর একটি মেয়ে যখন জড়িয়ে রয়েছে, তখন একে অপরকে কিন্তু অতটা ভালো করে চেনা যায় না যতটা বিয়ের পর তাদেরকে চেনা যায়। তা রুদ্রর ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটাই ঘটল। বিয়ের পর ও কিন্তু প্রমিতার কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে শুরু করলো। কীরকম আচরণ? প্রমিতা কিন্তু ওই রুদ্রর প্রতি প্রচণ্ড রকমের অবসেসড হয়ে পড়েছিল, অর্থাৎ ওকে ছাড়া ওকে চোখের আড়াল করা যাবে না, ও যা বলবে রুদ্রকে সেটাই মানতে হবে, ইত্যাদি ইত্যাদি এরকম। তারপর এই অবসেশনের সঙ্গে যেটা যুক্ত হলো, বা অবসেশনটাই এটাকে জন্ম দিল কিনা বলতে পারি না, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে এই প্রমিতা কিন্তু প্রচণ্ড রকমভাবে রুদ্রকে সন্দেহ করা শুরু করলো, প্রচণ্ড রকমভাবে ডাউট করতো। এবারে দেখুন, রুদ্র একজন বাচিক শিল্পী, যেরকম এই প্রমিতা ওর একজন ভক্ত ছিল, পরবর্তীকালে ওদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়, সেরকম রুদ্রর আরও অনেক কিন্তু মহিলা অ্যাডমায়ারার থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। রুদ্র একজন পুরুষ মানুষ, অত সুন্দর তার কণ্ঠ, অত মার্জিত একটা গলা, হ্যাঁ, কবিতা আবৃত্তির ক্ষেত্রে যেটা সবথেকে বেশি দরকার পড়ে, বাচন ভঙ্গি, তো সেই ব্যাপারটা কিন্তু রুদ্রর মধ্যে ছিল, যেটা কিন্তু অনেক মেয়ের কাছেই একটা আকর্ষণের বিষয়। তাই অনেক মহিলারা বা অনেক মেয়েরা ওর সঙ্গে একটুখানি কথা বলা, ওর সান্নিধ্য লাভ করা, এই ব্যাপারগুলোতে কিন্তু মানে চাইতো ওরা। এবার এটা যতই ওর সঙ্গে ঘটতো, তত প্রমিতা প্রচণ্ড রকমভাবে রেগে যেত। ওর কোনো ফোন এলে, মানে রুদ্রর কোনো ফোন এলে ও কাছে ঘেঁষে বসতো শোনবার জন্য, যে কার সাথে কথা বলছে, কি কথা বলছে, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকম ব্যাপার হতো। আস্তে আস্তে এটা কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে শুরু করলো। কীরকম? যখনই রুদ্র ওই কবিতার ক্লাস নিত, মানে আবৃত্তির ক্লাস নিত, তখনই কিন্তু ওই প্রমিতা বারবার করে ওর কাছে গিয়ে বসে থাকতো, দেখবার জন্য যে কোনো মেয়ে ওর কাছে, মানে ছাত্রছাত্রী উভয় মিলেই তো ক্লাস করে, ওর কাছাকাছি ঘেঁষবার চেষ্টা করছে কিনা, ওর সঙ্গে একটু ঘনিষ্ঠতা তৈরি করার চেষ্টা করছে কিনা, এই ব্যাপারগুলো হতো। তারপরে একটা টাইম এমন এলো যে ওই প্রমিতা যে চাকরিটা করত, সেই চাকরি এক প্রকারও ছেড়ে দিল, মানে চাকরিতে রিজাইন করে দিল, করে 24 ঘন্টা ও বাড়িতে বসে থাকতো দেখবার জন্য যে রুদ্র কী করছে। আর অশান্তি একটা লেগেই থাকতো, এরকম স্বাভাবিকভাবে, এরকমভাবে করলে তো একটা অশান্তি লাগবেই। এবারে সেই অশান্তি যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন প্রমিতার যে আসল রূপ সেটাও কিন্তু প্রকাশ পেতে শুরু করে। এমনিতে কথাবার্তা ভালোই ছিল, কিন্তু ঝগড়াঝাটি লাগলে পরে ও কটূক্তি করতো, কটু ভাষা ইউজ করতো। এমনকি রুদ্রর যে মা বাবা, মা মানে মঞ্জরী দেবী, এবং ওর বাবার নাম ছিল নিলয়বাবু, তা এনাদের সঙ্গেও কিন্তু ও প্রচণ্ড রকম খারাপ ব্যবহার করা শুরু করলো। এই অশান্তি যখন একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন রুদ্র পরিষ্কার ওকে জানিয়ে দেয় যে দেখো, আমি আর তোমার সঙ্গে থাকতে পারছি না। ও ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে, ডিভোর্সটা পেয়েও যায়, যা যা অ্যালিমেনি দেওয়ার রুদ্র দিয়ে, মানে ওকে ঘাট থেকে নামানো যাকে বলে এক প্রকার। কিন্তু দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, এতগুলো দিন একসাথে ঘর করবার পর তার মধ্যে যতই দোষ, যতই ত্রুটি থাকুক না কেন, একটা মনের টান কিন্তু তৈরি হয়ে যায়। রুদ্ররও সেটা হয়েছিল। তাই ডিভোর্সের পরেও ও একটু বেশ ফাঁকা ফাঁকা অনুভব করত, প্রমিতাকে মিস করত, হ্যাঁ, ওর অভাবটাকে বোধ করত। কিন্তু যখনই আবার ওর ওই রণমূর্তি, হ্যাঁ, মানে সন্দেহের বশে যখন রুদ্রর সঙ্গে ও খারাপ ব্যবহার করত, সেই সমস্ত দৃশ্যগুলো যখন আবার ওর চোখের সামনে চলে আসতো, তখন আবার সে ওই জায়গাটা থেকে পিছিয়ে যেত। এইভাবে বেশ কয়েকটা দিন কাটলো। এইবারে এলো 2018 সাল। 2018 সালে রুদ্র কি করে, ও যে কবিতাগুলো শেখাতো, আবৃত্তিগুলো শেখাতো, সেগুলো হচ্ছে বেশিরভাগই মানে পুরনো দিনের কবিতা, মানে রবীন্দ্রনাথ, নজরুল, এনাদের কবিতা ও মেনলি শেখাতো। এবার ওর যে সমস্ত ছাত্রছাত্রী যারা ওর একাডেমিতে আসতো আর কি শিখতে, তারা ডিমান্ড করলো যে না, কিছু কন্টেম্পোরারি পোয়েট্রি সেগুলোও কিন্তু
আবৃত্তি করা শেখাতে হবে। কন্টেম্পোরারি পোয়েট্রি মানে মোটামুটি বলতে পারেন 1950-এর দশকের পর থেকে বর্তমান যুগ অবধি, মানে টিল নাও এখনও যে সমস্ত কবিতাগুলো রচনা করা হয় সেগুলোকে কন্টেম্পোরারি পোয়েট্রি তার আওতায় ফেলা হয়। তা এই যে আধুনিক যে কবিতা, সেই কবিতা আবৃত্তি করা শেখাতে হবে। এবার রুদ্রর এক্সপার্টিসটা কিন্তু ওই পুরনো দিনের কবিতাগুলোর ক্ষেত্রেই ছিল। নতুন দিনের এই যে আধুনিক কবিতা, এই আধুনিক কবিতা কিন্তু ও খুব একটা ভালো বলতে পারতো না, বা এই জায়গাটাতে ওর দক্ষতা সেরকম একটা ছিল না। তা ও এবার ভাবলো যে এদিকে স্টুডেন্টরা ডিমান্ড করছে, তাদেরকে তো আর এইভাবে না বলা যায় না। তাই ও ঠিক করলো যে এই কন্টেম্পোরারি পোয়েট্রি এটা আবৃত্তি করা শেখানোর জন্য একজন নতুন কোনো ফ্যাকাল্টিকে ও অ্যাপয়েন্ট করবে ওর একাডেমিতে। তা যেমন ভাবা তেমন কাজ, বিজ্ঞাপন দেওয়া হলো, সেই বিজ্ঞাপন দেখে অনেকেরই ইন্টারভিউ নেওয়া হলো, কিন্তু আলটিমেটলি সিলেক্টেড হলো নবনীতা বলে একটি মেয়ে, যার বাচনভঙ্গি রুদ্রর কিন্তু প্রচণ্ড ভালো লেগে গেছিল। এবার এই নবনীতা এখানে জয়েন করলেন ম্যাডাম হিসেবে, ফ্যাকাল্টি হিসেবে জয়েন করলেন, তিনি শেখাচ্ছেন। এবার এই নবনীতার নেচারটা আমি একটুখানি বলি। এ প্রচণ্ড রকম হাসি খুশি জলি টাইপের একটি মেয়ে। এবার এর সঙ্গেও কিন্তু আস্তে আস্তে রুদ্রর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো, এবং ধীরে ধীরে সেটা কিন্তু একটু গভীর দিকে যেতে শুরু করলো। এইবার রুদ্রর মা বাবা মানে মঞ্জরী দেবী এবং নিলয়বাবু, এনারা কিন্তু বারবার করে রুদ্রকে বলতে লাগলো যে দেখ রুদ্র, একটা কথা বলি, এর আগেও কিন্তু তোর প্রমিতাকে ভালো লেগে গেছিল, সেও কিন্তু তোর সঙ্গে বন্ধুর মতো মিশেছিল, তারপরে তোদের প্রেম হয়েছিল, আলটিমেটলি তোরা বিয়ে করলি, এখন এই নবনীতার সঙ্গেও তোর এরকমই হচ্ছে। আমরা বলছি না যে এই নবনীতা খারাপ কোনো মেয়ে, কিন্তু এইটুকু তোকে ভাবতে হবে যে আর যদি ফার্দার এরকম কিছু হয় তাহলে কিন্তু সমাজে মুখ দেখানোটা দায় হয়ে যাবে, কাজেই একটু যা করবি ভেবে চিন্তে কর। তো এবার রুদ্র কিন্তু নবনীতাকে ওর পাস্ট সবটাই বলে, মানে প্রমিতার সঙ্গে যে ওর বিয়ে হয়, প্রমিতা কীরকম করতো না করতো, ওর যে স্বভাব চরিত্র, সন্দেহবাতিক, এই ব্যাপারগুলো কিন্তু রুদ্র বারবার করে নবনীতাকে জানায় এবং বলে, একদম পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে দেখো, আমি যেই কাজের সঙ্গে যুক্ত, আমার সঙ্গে কিন্তু বহু মহিলার পরিচিতি থাকবে, অনেক শো করতে যাব, অনেক পারফরমেন্স করব, তুমিও করো, তা সেখানে কিন্তু অনেকের সঙ্গেই আলাপ হবে, পরিচয় হবে, তাই সবসময় কিন্তু আমাকে সন্দেহের চোখে দেখলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু খুব সমস্যা হবে পরবর্তীকালে। তা তখন নবনীতা বলে যে দেখো, আমার ওই সমস্ততে কিছু যায় আসে না, আমি এই সমস্ত দিক থেকে কিন্তু খুবই ম্যাচিওর্ড, খুবই পরিণত মানসিকতার একটি মেয়ে, আমি জানি কোথায় কি হয় না হয়, তাই আমি তোমাকে আর যাই করি কোনোদিন সন্দেহটা করব না। তা যাই হোক, ভালো কথা, এবার এদের বিয়েটা হয়। এবার বিয়েটা কিভাবে হয়, এটা যেহেতু সেকেন্ড ম্যারেজ, তাই অত জাঁকজমকের সাথে বিয়েটা হয় না, জাস্ট একটা রেজিস্ট্রি হয়, এবং যেদিন রেজিস্ট্রিটা হয় সেই দিনই সন্ধ্যাবেলায় রুদ্র ওর বাড়িতেই একটা পার্টি থ্রো করে, এবং সেই পার্টিতে ওর নিকটস্থ কিছু আত্মীয় স্বজন, আর এদিকে নবনীতার বাড়ির কিছু আত্মীয় স্বজন, আর রুদ্রর খুব কাছের দু একজন বন্ধু, তারাই ইনভাইটেড হয়। আর বড় করে জাঁকজমক করে এই বিয়েটা কিন্তু হয় না। কিন্তু সন্ধ্যাবেলায় যখন পার্টিটা চলছে, তখন সেখানে কিন্তু একটা অবাঞ্ছিত ঘটনা ঘটে, এবং সেটা খুব মর্মান্তিকও বটে। কীরকম, এই যে রুদ্রর প্রথম পক্ষের যে স্ত্রী, অর্থাৎ প্রমিতা, যার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে, সেই প্রমিতার একজন বান্ধবী ছিল যার নাম হচ্ছে অর্পিতা। এবার অর্পিতা রুদ্রর বাড়ি থেকে খুব একটা দূরে কিন্তু থাকে না, মানে বলা যেতে পারে পাশের পাড়াতেই থাকে এরকম। এবার ও কোনোভাবে এই রুদ্রর সেকেন্ড ম্যারেজের ব্যাপারটা জানতে পারে, খবর তো ছড়িয়েই যায়। ওই পার্টি যেদিন হচ্ছে সেই দিন সন্ধ্যাবেলায় অর্পিতা সেখানে এসে উপস্থিত হয়, এবং অত্যন্ত খারাপ একটা খবর শোনায়, শুনিয়ে বলে যে রুদ্রর যে প্রথম পক্ষের স্ত্রী প্রমিতা, সে কিন্তু গতকাল রাতেই হত্যা করেছে। এবং এইটা শোনবার পর স্বাভাবিকভাবেই প্রত্যেকেরই খারাপ লাগে, রুদ্রর তো লাগেই, ওর মনের অবস্থা কীরকম তা তো আপনারা আন্দাজই করতে পারছেন। এবার এই খবরটা শোনানোর পর অর্পিতা কিন্তু ওখানে একটু সিন ক্রিয়েট করার চেষ্টা করে, ওর বন্ধুর হয়ে, মানে ওর বান্ধবীর হয়ে কথা বলতে গিয়ে, এবং রুদ্রকে নানান রকমভাবে দোষারোপ করে, একটা ঝগড়াঝাটি লাগাতে চায়। কিন্তু রুদ্রর বাড়ির লোকজন, নবনীতার বাড়ির লোকজন, আর রুদ্রর যে সমস্ত বন্ধুবান্ধবরা ছিল, তাদের মধ্যস্থতায় কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়, মানে পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আর কি। এবার স্বাভাবিকভাবেই প্রমিতার এই
চলে যাওয়াটা, আত্মহনন করা বা আত্মহত্যা করা, যাই বলুন না কেন, এইটা কিন্তু রুদ্রর মনের মধ্যে প্রচণ্ড রকম দাগ কাটে। ওর মনটা প্রচণ্ড রকম ভারাক্রান্ত হয়ে যায়। যতই হোক, একটা টাইম তো এরকম ছিল যে 24 ঘন্টা তারা স্বামী স্ত্রী হিসেবে থেকেছে, বৈবাহিক জীবন তারা যাপন করেছে। হঠাৎ করে যদি শোনা যায়, যতই ডিভোর্স হোক, যতই তিক্ততা হোক, হঠাৎ করে যদি শোনা যায় যে সে আর বেঁচে নেই, সে মারা গেছে এবং করে মারা গেছে, তাহলে সেটা কিন্তু মানে খুবই মর্মান্তিক হয়, খুবই বেদনাদায়ক হয়। কিন্তু কি আর করা যাবে, রুদ্র সদ্য একটা বিয়ে করেছে অন্য একজনকে, তাকে একটা সংসার করবার মতো স্বপ্ন দেখিয়েছে, আশা দেখিয়েছে। তাহলে এখানে যদি ও বারবার করে পুরনো স্ত্রীর কথাটা ভাবতে থাকে, তাহলে নতুন জনের প্রতি একটা ইনজাস্টিস করা হবে, মানে নবনীতার প্রতি। তাই ও সমস্ত কিছু ভুলে নিজের মনের কষ্টটা নিজের মনের মধ্যে চেপে রেখে ও নবনীতার সঙ্গে কিন্তু নতুন করে সংসার করা শুরু করলো। এবার একটা বছর টানা ওরা খুব সুখী দাম্পত্য জীবন যাপন করে। এই 1 বছর যাওয়ার পর হঠাৎ করে অদ্ভুত কিছু ঘটনা রুদ্রর জীবনে কিন্তু শুরু হয়। কীরকম, একদিন এই নবনীতার একটা পারফরমেন্স থাকে, সেই পারফরমেন্সটা থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর থেকে একটা শোয়ের অফার আসে ওর কাছে। এবার এই শোটাতে রুদ্র কোনোভাবে যেতে পারবে না, ওর অন্য কিছু কাজ আছে, ওর একাডেমি সংক্রান্ত বেশ কিছু কাজ টাজ রয়েছে, তাই ও আর যেতে পারবে না। তাই নবনীতা একাই কিন্তু ব্যাঙ্গালোরে যায়। এবার নবনীতার ফ্লাইটটা ওই বিকেল বা সন্ধ্যাবেলার দিকে থাকে, 6টা সাড়ে 6টা। তা নবনীতাকে সি অফ করে রুদ্র আবার বাড়ি চলে আসে। নবনীতা ব্যাঙ্গালোরে পৌঁছায়, ওখানে গিয়ে নবনীতার সঙ্গে মানে ওকে ফোনে জানায় যে আমি পৌঁছে গেছি, ইত্যাদি ইত্যাদি। এইবার সেই দিন রাতে রুদ্রর সাথে কিন্তু একটা ভয়ানক ঘটনা ঘটে। কীরকম, ও ওর স্টাডি রুমে বসে একটা বই পড়ছিল, তখন রাত 12টা কি 12:15 বাজে। রুদ্রর আবার শুতে যাওয়ার আগে একটু বই পড়ার স্বভাব। তো হঠাৎ রুদ্রর মনে হলো ওর ঘর লাগোয়া বারান্দাটাতে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। কাউকে পরিষ্কার দেখতে পেল না, কিন্তু মনে হলো যেন, জানলা দিয়ে মনে হলো যে একটা ছায়ামূর্তি এদিক থেকে ওদিক একটুখানি সরে গেল, এরকম টাইপের একটা মনে হলো। কিন্তু রুদ্র ও সঙ্গে সঙ্গে বারান্দায় যায়। বারান্দায় যথারীতি কেউ নেই, কিন্তু রুদ্রর যেন মনে হচ্ছে শরীরটা ভার হয়ে আসছে, মানে পুরো শরীরটা যেন অসাড় হয়ে আসছে, এরকম একটা মনে হচ্ছে। একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে। ও বুঝতে পারছে না যে কি হচ্ছে ব্যাপারটা, একটু বোঝবার চেষ্টা করছে। ঠিক তখনই ওর মনে হলো ওর পিছন দিক থেকে কানের পাশে কেউ যেন বলে উঠল, রুদ্র তুমি সাবধান হয়ে যাও, এইবার তোমার দুঃসময় শুরু হচ্ছে। এই কণ্ঠস্বরটা রুদ্রর কিন্তু পরিচিত কণ্ঠ। এই কণ্ঠস্বরটা কার? এই কণ্ঠস্বরটা হচ্ছে প্রমিতার, যে কিছুদিন মানে প্রায় 1 বছর হতে চলল সে আত্মহনন করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। তার কণ্ঠ কিন্তু রুদ্র শুনতে পেল। এই কণ্ঠস্বর চিনতে তার কিন্তু বিন্দুমাত্র ভুল হবার কথা নয়, অসুবিধা হবার কথা নয়। স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পাচ্ছেন যে যখনই এরকম কোনো মৃত ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায়, তখন সেটা কতখানি ভয়ের উদ্রেক ঘটাতে পারে তার মনের মধ্যে, সেটা সহজেই আপনারা আন্দাজ করতে পারেন। তা রুদ্রর ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারটাই হলো। ও আর বারান্দায় দাঁড়িয়ে থাকবার কোনো রকম সাহস পেল না। ও ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে বিছানার ওপর বসে রইল। মানে ও আর উঠে মানে কিছু করবার মতো ক্ষমতাও ওর নেই। লাইটটাও যে অফ করে ও শোবে, সেই ক্ষমতাটাও ওর কিন্তু ছিল না। তা তখন কি করবে? মা বাবাকে ডেকেও এই ব্যাপারটা বলতে ইচ্ছা করছে না, ওরা ঘুমিয়ে পড়েছেন। তো ও তখন ওর যে সবথেকে মানে কাছের যে বন্ধু, ছেলেটার নাম হচ্ছে দীপ্তেন্দু, তা সেই দীপ্তেন্দুকে কল করে। এবার দীপ্তেন্দু ওর সঙ্গে কলেজে পড়তো, মানে রুদ্র আর দীপ্তেন্দু হচ্ছে কলেজ ফ্রেন্ড। কলেজে পড়াকালীন ওদের দুজনের আলাপ, তখন থেকেই বন্ধুত্ব, তখন থেকেই ঘনিষ্ঠতা। রুদ্র কল্যাণীতে থাকে, দীপ্তেন্দু সম্ভবত ওই নর্থ কলকাতার কোথাও একটা বাগবাজার বা শ্যামবাজার, হ্যাঁ ওই সব দিকে কোথাও একটা থাকে। এইবার দীপ্তেন্দুকে ফোন করেছে, ফোন করে বলছে যে জানিস তো আমি এরকম একটা কণ্ঠস্বর পেলাম, এই কণ্ঠস্বরটা পুরোপুরি ওই প্রমিতারই আমার মনে হলো এবং আমার চিনতে কোনো অসুবিধা হয়নি। এই কণ্ঠস্বর আমি তো কোনো দিন ভুলবো না। তা তখন দীপ্তেন্দু ব্যাপারটাকে হালকাভাবে নেয়, শুরুর দিকে যা হয় আর কি, পুরোটাই হালকাভাবে নেয় এবং নিয়ে বলে যে ধর ওটা কোনো ব্যাপার না, তোর ও যেহেতু আত্মহনন করেছে, তোর মাথার মধ্যে এইগুলোই চলছে, সাবকনশিয়াস মাইন্ডের খেলা। আর এই যে শুনতে পেলি যেটা, এটাকে অডিটরি হ্যালুসিনেশন বলে, তো ওটা অত গুরুত্ব দেওয়ার কিছু নেই, তুই শুয়ে পড়। রুদ্র আর সেইভাবে কথা বাড়ায় না দীপ্তেন্দুর সঙ্গে, কিন্তু ওর মনের মধ্যে থেকে খচখচানি ব্যাপারটা কিন্তু কিছুতেই যায় না। ওর বারবার মনে হতে থাকে এটা কিভাবে সম্ভব।
অডিটরি হ্যালুসিনেশন, সত্যিই কি তাই? কারণ এতটা পরিষ্কার সে কথার মানে গলার আওয়াজটা সে পেয়েছে, আর একদম মনে হচ্ছিল যে পেছনেই কেউ দাঁড়িয়ে ওর কানের পাশে মুখটা এনে কথাটা বলছে, আর বারবার করে শরীর ভার হয়ে যাওয়া, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, এগুলোরও বা ব্যাখ্যাটা কী? তো এরকম নানান রকম চিন্তাভাবনা কিন্তু ওর মাথার মধ্যে আসছিল। তা যাই হোক, সেই রাতটা নির্বিঘ্নে কেটে যায়, ভালো করে ঘুম সেরকমভাবে একটা হয়নি রুদ্রর। এবার পরের দিন সকালবেলায় উঠে যখন ও ব্রেকফাস্ট টেবিলে বসেছে, তখন ব্রেকফাস্ট খেতে গিয়ে ওর মনে হচ্ছে যে খাবারগুলো যে ও খাচ্ছে, খেয়ে গেলবার টাইমে ওর গলার মধ্যে একটা খচখচ খচখচ করে একটা অনুভূতি হচ্ছে। মানে অনুভূতিটা কীরকম দেখবেন, গলায় যদি কাঁটা কোনোভাবে আটকে যায় তখন গিলতে গেলে একটা ইচিং একটা ব্যাপার হয় না, মানে মনে হচ্ছে জায়গাটা চুলকাচ্ছে বা একটু জ্বালা জ্বালা করছে, ঠিক ওই রকম টাইপের একটা অনুভূতি কিন্তু রুদ্রর হয়। তা যাই হোক, গরম কফি ছিল, সেই কফিটাতে একটুখানি চুমুক দিল, চুমুক দেওয়াতে ওই ব্যথাটা সাময়িকভাবে একটু কমলো, কিন্তু তারপর আবার কিন্তু সেটা রিল্যাপস করে। এবার সেই দিন সন্ধ্যের মধ্যে ব্যথাটা আরও মারাত্মক পর্যায়ে চলে যায় এবং ব্যথার সাথে জ্বালাও হয়। এবার পরের দিনই কিন্তু ওর যে স্ত্রী নবনীতা, তার বাড়ি ফেরার কথা, তা তাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে রুদ্র, ট্যাক্সি বুক করা ছিল, সেই ট্যাক্সি করে যখন ফেরে তখন ওই নবনীতার সঙ্গে কথা বলতে গিয়ে বারবার করে ওই জ্বালাটা আরও যেন বেশি করেও অনুভব করতে শুরু করে। তা এইবার নবনীতাও একটুখানি চিন্তিত হয়ে পড়েছে, তা বলছে যে ঠিক আছে, ডাক্তার দেখাতে হবে, ডাক্তার না দেখিয়ে কিছু করা যাবে না। তা ওরা তো বাড়িতে ফিরে এসছে। এইবার সেই রাতে রুদ্রর আরও ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়। রাত্রির তখন বেশ গভীর, ওর হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় রুদ্রর, এবং ওর মনে হতে থাকে যে ওর শরীরের ওপর, মানে ওর বুকের ওপর বিশেষ করে কেউ যেন চেপে বসেছে। ওর দম প্রায় বন্ধ হয়ে আসার মতো অবস্থা। হ্যাঁ, কাউকে ও দেখতে পাচ্ছে না, কিন্তু ও স্পষ্ট অনুভব করছে যে কেউ একটা ওর বুকের ওপর বসে আছে। দম পুরো বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস আটকে আসছে, এবং তার সাথে সাইমালটেনিয়াসলি কিন্তু সেই গলায় যন্ত্রণা, গলায় জ্বালা, এই ব্যাপারটা কিন্তু ওর চলছে। এবারে ও কী করবে? পাশে নবনীতা ঘুমাচ্ছে, এতটা ফ্লাইট জার্নি করে এসে ও একটুখানি টায়ার্ডও হয়ে পড়েছে, ওকে জাগানোরও ইচ্ছা করছে না রুদ্রর, কিন্তু তা সত্ত্বেও উপায় নেই। ওর মনে হচ্ছিল যেন ও মরেই যাবে, এরকম একটা ব্যাপার। ও বারবার করে মানে নবনীতার নাম ধরে ডাকতে গেছে, ডাকতে পারছে না, একটা গোঙানি মতো আওয়াজ ওর গলা থেকে বেরোচ্ছে, আর এদিকেও বারবার করে নবনীতাকে এরকমভাবে হাত দিয়ে ঠেলে ঠেলে ডাকছে। স্বাভাবিকভাবেই নবনীতার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে ওরকম অবস্থা দেখে, তা ও তড়িঘড়ি গিয়ে একটুখানি তেল টেল এনে মালিশ করে দেয়। হ্যাঁ, ওই মালিশ করে দেওয়ার ফলে, মানে বুকের ওপর মালিশ করে দেওয়ার ফলে ওর দম বন্ধ করা ব্যাপারটা কমে যায়, মানে চলে যায় আর কি, আর বুকটাও অনেকটাই বেশি হালকা হয়ে যায়। তারপর একটুখানি গার্গল করে, কিন্তু গলায় জ্বালাটা কিছুতেই কমে না। তা পরের দিন ওরা একজন ইএনটি স্পেশালিস্টের কাছে যায়। উনি ওষুধ দেন, উনি বলেন যে চিন্তার কোনো কারণ নেই। জিজ্ঞাসা করেন রুদ্রকে যে কোনো ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম এগুলো খেয়েছে কি না। ও তো ভালোভাবে কথা বলতে পারছে না। ওই নবনীতাই ওর হয়ে বলছে যে দেখুন, ও যেহেতু একজন বাচিক শিল্পী, ওর তো কথা বলাটাই কাজ। আমি যতদিন ধরে ওকে চিনি, আমি কিন্তু দেখেছি যে ওর কোনো দিন কোনো ঠান্ডা জল বা এই ঠান্ডা জাতীয় জিনিস ওর কিন্তু খাবার অভ্যেস নেই। তাই ও আর যাই করুক, ঠান্ডা মানে জল বা কোল্ড ড্রিঙ্ক বা আইসক্রিম এগুলো কিন্তু ও খাবে না। তো যাই হোক, তা উনি ওষুধ দিলেন, বললেন যে চিন্তার কোনো কারণ নেই, এখন সিজন চেঞ্জের টাইম, মানে তখন জাস্ট গরমকালটা পেরিয়ে বর্ষাকালটা শুরু হচ্ছে, এরকম একটা টাইম। তা সিজন চেঞ্জের টাইমে অনেকেরই গলা এরকম ইনফেকশান হচ্ছে, জ্বরজারি হচ্ছে, ভাইরাল ফিভার হচ্ছে, ওষুধ খান ঠিক হয়ে যাবে। কিন্তু ওষুধ খেয়ে ওই কোর্সটা কমপ্লিট করেও কিন্তু রুদ্রর কিছুতেই এই ইয়েটা ঠিক হচ্ছে না। আর ওই ডাক্তারবাবু একটা টেস্ট করতে বলেছিলেন, সেই টেস্টটাও করা হবে। এবার টেস্ট যেদিন হবে তার ঠিক আগের রাত্রে রুদ্রর সঙ্গে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। কীরকম? ও শুতে গেছে ডিনার টিনার করে, নবনীতা গেছে ওয়াশরুমে, তারপরে এসে শোবে। রুদ্র একা ঘরের মধ্যে বসে আছে। হঠাৎ করে দেখছে যে আলোটা প্রচণ্ড রকমভাবে ফ্লিকার করা শুরু করেছে, দপদপ দপদপ করছে। এবার ও যেখানটায় শুয়ে আছে তার ঠিক উল্টো দিকে খাটের ওই দিক থেকে ও স্পষ্ট দেখতে পাচ্ছে রুদ্র যে একটা মহিলার মাথা উঠে এলো। সেটা কুচকুচে কালো তার রং, তার চোখ ঠিক মতো বোঝা যাচ্ছে না, মুখের চেহারাটা কীরকম বোঝা যাচ্ছে না, কিন্তু ওটা যে একটা মহিলার মুখ সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, চুল পুরো খোলা। এবার আস্তে আস্তে তার দুটো হাতও কিন্তু প্রকট হলো ওই বিছানার ওপর, মানে মনে হচ্ছে ও খাটের নিচেই বসেছিল
এবারে দু হাতে ভর দিয়ে আস্তে আস্তে ও বিছানায় উঠছে। এবার এইটা দেখে রুদ্র এতটাই ভয় পেয়ে গেল, ও চাদর টাদর সমস্ত সরিয়ে নিচে নেমেছে। নিচে নেমে যেই বারান্দার দিকে যেতে যাচ্ছে, অমনি দেখছে যে বারান্দার যে দরজাটা, সেই দরজার মুখে কিন্তু প্রমিতা দাঁড়িয়ে রয়েছে। ওর দিকে অদ্ভুত একটা দৃষ্টিতে, একটা ব্ল্যাঙ্ক ফেস নিয়ে তাকিয়ে রয়েছে প্রমিতা। এবারে আপনারাই ব্যাপারটাকে ফিগার আউট করার চেষ্টা করুন যে এরকম ঘটনা যদি কারোর সঙ্গে ঘটে তাহলে সেটা কতখানি ভয়ঙ্কর হতে পারে। রুদ্রর ক্ষেত্রেও কিন্তু সেটাই হলো। তো এরকম দৃশ্য দেখে রুদ্র কিন্তু অজ্ঞান হয়ে মেঝের ওপর পড়ে গেল। তার আগেও একবার চিৎকার করেছিল, সেই চিৎকারটা শুনে স্বাভাবিকভাবেই নবনীতা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ও তো এত কিছু দেখতে পায়নি, ও কিছুই দেখেনি। তো এসে দেখছে যে ও মানে রুদ্র মেঝের ওপর পড়ে আছে অজ্ঞান হয়ে। তো ওকে ধরাধরি করে তোলা হলো, ওকে জিজ্ঞাসা করা হলো। ওর যখন জ্ঞান ফিরলো ওকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এরকমভাবে জ্ঞান হারিয়েছিলে কেন। তখন ও অনেক কষ্টে, গলায় তো ব্যথাটা তো উত্তরোত্তর বাড়ছে, তাও তখন বলে যে এরকম এরকম ব্যাপার, আমি আমার প্রথম পক্ষের স্ত্রী প্রমিতাকে কিন্তু দেখতে পাই। তো এইটা শুনে কিন্তু প্রত্যেকেই বেশ চিন্তিত হয়ে পড়ল। তবে নবনীতা, সে আধুনিকা একটি মেয়ে, সেই সমস্ত ব্যাপার মানতে টানতে চায় না অত। তা ওটাকে ও মনের ভুল হিসেবেই ধরেছে। তা যাই হোক, তা সেই রাতটা কোনো মতে কাটলো। এবার পরের দিন রুদ্রর ওই টেস্টটা হলো, যেটা ওই ইএনটি স্পেশালিস্ট বলে দিয়েছিলেন। সেই টেস্টের রিপোর্টটা কিন্তু সন্ধ্যাবেলায় এলো, এবং এসে দেখা গেল ওর যে ভোকাল কর্ডটা, সেই কর্ডের অনেকটা জায়গা, অনেকটা অংশ ধরে কিন্তু ফুলে রয়েছে। এবার ফুলে রয়েছে মানে কীরকম, একটা জায়গা কিন্তু ফোলা নয়, অনেকগুলো জায়গা, অনেকটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আলাদা আলাদা করে ফোলা রয়েছে। মানে মনে হচ্ছে দেখে ওই ভোকাল কর্ডের ওপর থোকা থোকা আঙুর হয়তো লেগে রয়েছে, এরকম টাইপের একটা মনে হচ্ছে দেখে। তো এইবার রিপোর্টটা যখন ডাক্তারের হাতে যায়, তখন ডাক্তারবাবু বলেন যে আমি তো সামান্য একটা ইনফেকশন ভেবেছিলাম, সেই ভেবেই ওষুধটা দিয়েছিলাম, জাস্ট একটু শিওর হওয়ার জন্য টেস্টটা করাতে দিলাম, কিন্তু একই রিপোর্ট বেরোলো, এটা তো আমার খুব একটা ভালো লাগছে না। এটা তো মাল্টিপল পলিপসের মতো মনে হচ্ছে, মানে গলার ওই ভোকাল কর্ডটাতে। এটা একটা বায়োপসি কিন্তু করতে হবে, আমি ব্যাপারটা খুব একটা ভালো বুঝছি না। এবার এই কথাটা শুনে স্বাভাবিকভাবেই রুদ্র প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ বায়োপসি করার কি অর্থ হতে পারে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। অর্থাৎ ডাক্তারবাবু দেখতে চাইছেন যে ওই মাল্টিপল পলিপসগুলো, ওগুলোর মধ্যে কোনো ম্যালিগন্যান্সি আছে কিনা, অর্থাৎ এক কথায় বলতে গেলে ওটা ক্যান্সারাস কিনা, সেই ব্যাপারটা উনি শিওর হতে চাইছেন। বায়োপসি হলো, বায়োপসিতে কিন্তু ম্যালিগন্যান্সি কিছুতেই পাওয়া গেল না। কিন্তু মানে এবার ম্যালিগন্যান্সি না পাওয়াতে কি হলো, ওর মনে হতে লাগলো যে এটা তাহলে ওষুধ থেকেই সেরে যাবে, কোনোভাবে এটা হয়তো হয়েছে, আরও বেটার ট্রিটমেন্ট হবে, বা প্রপার কোনো ওষুধ দিলে পরে এটা কমবে। কিন্তু সেটা হলো না। ম্যালিগন্যান্ট নয়, ক্যান্সার নয়, প্রাণহানি হয়তো হবে না, কিন্তু গলায় ব্যথা, গলায় জ্বালা, এইটা কিন্তু কোনোভাবেই কমছে না। খেতে গেলে মারাত্মক কষ্ট পাচ্ছে রুদ্র, রীতিমতো দাপাদাপি করছে, এরকম ব্যাপার কিন্তু ওর সঙ্গে হচ্ছে। এবার অনেক ডাক্তার বদ্যি, অনেক সেকেন্ড ওপিনিয়ন এরকম করা হলো, কিছুতেই কিছু হচ্ছে না। এইবার ওই মঞ্জরী দেবী উনি ভাবলেন যে আর তো কোনো রকম উপায় নেই, এইবার আমাদেরকে একটু অন্য পন্থা অবলম্বন করতে হবে, মানে ওই তান্ত্রিক, গুণিন, এদের কাছে যেতে হবে। ওনারা শুরুও করেছিলেন সেগুলো। এবার এইটা দেখে ওই নবনীতা প্রচণ্ড রকম রেগে যায়। আমি আগেই বলেছি যে ও ছিল আধুনিকা বা খুব মডার্ন। স্বাভাবিকভাবেই ওর শ্বশুর শাশুড়িকে বলছে যে আপনারা একজন শিক্ষিত মানুষ হয়ে এগুলো কি করছেন, প্রপার চিকিৎসা করতে হবে তো। তা তখন মঞ্জরী দেবী বলছেন যে দেখো বৌমা, কিছু মনে করো না, চিকিৎসা তো প্রচুর করা হলো, প্রচুর, তো তুমি তো নিজে চোখেই দেখছো যে এই ডাক্তার সেই ডাক্তার, অনেক রকম সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন পর্যন্ত আমরা নিলাম, কিন্তু প্রত্যেক জায়গাতেই ওষুধ ফেলিয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখন কি করতে পারি। তা তখন ওই নবনীতা বলছে যে না, এটা বললে তো হবে না, তাই বলে আপনারা একজন গুণিনের কাছে বা একজন ইয়ের কাছে চলে যাবেন, ওগুলো করলে হবে না, আপনারা বাইরে যান, আমি যাব। সেরকম হলে অন্য কোনো শহরে গিয়ে, সেটা মুম্বাই হতে পারে, সেটা ভেলোর হতে পারে, এরকম কত জায়গা আছে যেখানে মানুষজন যায়, হয়তো এখানে রোগটা ঠিকমতো ডিটেক্ট হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকম বলে মানে ও বোঝানোর চেষ্টা করলো আর কি। তা যাই হোক, এইবার এরপর একটা ঘটনা ঘটলো। এটা ঘটলো কিন্তু মঞ্জরী দেবীর সাথে। ওনারা ডিসাইড করেই নিয়েছেন যে হয় ভেলোর নয়তো মুম্বাই, কোথাও একটা যেতে হবে রুদ্রকে নিয়ে। তা একদিন নবনীতা সেদিন বাড়িতে নেই, কোনো একটা কাজে বেরিয়েছে। এবার ওই মঞ্জরী দেবী
চা করছিলেন। চা করে যখন বাইরে বেরোলেন, রান্নাঘর থেকে বাইরে বেরোলেন হাতে কাপ নিয়ে, তখন উনি স্পষ্ট দেখতে পেলেন ড্রয়িং রুমের একদম কর্নারে প্রমিতা দাঁড়িয়ে রয়েছে। একদম স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পেলেন, কোনো রকম ট্রান্সপারেন্ট বডি না, কিচ্ছু না, একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে ও দাঁড়িয়ে রয়েছে। এবং অদ্ভুত একটা দৃষ্টিতে, একটা উদাস করা দৃষ্টি, সেই দৃষ্টিতে কিন্তু সে চেয়ে রয়েছে মঞ্জরি দেবীর দিকে। এইবার এইটা দেখে স্বাভাবিকভাবেই ভয় তো হবেই, মানে হাত থেকে কাপটা পড়ে যায়, চায়ের কাপ, সেটা পড়ে ভেঙে যায়। উনি ভদ্রমহিলা আর সহ্য করতে না পেরে দুটো হাত দিয়ে এরকমভাবে মুখটা ঢেকে ফেলেন। ঢেকে ফেলে বারবার করে চিৎকার করে ওই প্রমিতার উদ্দেশ্যে বলতে থাকেন যে তুমি কেন এসছো এখানে? তুমি নিজে তো নিজের জীবনটাকে শেষ করেছো, এবার কি আমার ছেলেকেও তুমি তোমার সঙ্গে করে নিয়ে যেতে চাও? তুমি দয়া করে আর এখানে এসো না, তুমি আর আমাদের জীবনটাকে আর অতিষ্ঠ করে তুলো না। এরকম নানান রকমভাবে উনি বলে তারপর অনেকটা সাহস সঞ্চয় করে চোখটা একটুখানি খুললেন, দেখলেন যে আর কেউ কোথাও নেই। ঠিক সেই মুহূর্তে, তখন একটুখানি বিকেল বিকেল হয়ে এসছে আর কি, ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। এবার মানে মঞ্জরি দেবী এমন একটা ট্রমার মধ্যে চলে গেছেন এইগুলো দেখে যে ওনার আর গিয়ে দরজাটাকে মানে খোলবার মতো সামর্থ্য ওনার কিন্তু ছিল না। কিন্তু তা সত্ত্বেও অনেক কষ্টে উনি সাহস সঞ্চয় করে দরজাটা খুললেন। খুলে দেখলেন বাইরে দীপ্তেন্দু দাঁড়িয়ে রয়েছে। দীপ্তেন্দু মানে আমি আগেও বলেছি যে ও ছিল হচ্ছে রুদ্রর কলেজের বন্ধু। তা দীপ্তেন্দু খুব হাঁপাতে হাঁপাতে, মানে দরজাটা খোলার সাথে সাথেই মানে একদম ঝোড়ো হাওয়ার মতো ও ঢুকেছে ঘরের মধ্যে, হাঁপাচ্ছে রীতিমতো। তা তখন মঞ্জরি দেবী স্বাভাবিকভাবেই বলেছেন যে কী ব্যাপার, তুমি এরকম হাঁপাচ্ছ কেন, ইত্যাদি ইত্যাদি। তা তখন ওই দীপ্তেন্দু বলছে যে দেখুন, আমি আপনাকে আজকে একটা খারাপ খবর শোনাবো, যেটা আমি নিজে চোখে দেখেছি এবং দেখেই আমি আপনাদের এখানে এসছি জানাতে। সেটা হচ্ছে রুদ্রর যে বর্তমান স্ত্রী অর্থাৎ নবনীতা, সে কিন্তু অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত। আমি মানে এটা ওই বলছে আর কি, দীপ্তেন্দু বলছে যে আমি একটা ক্যাফেতে গেছিলাম দুপুরবেলায়, সেখানে গিয়ে অন্য একজন ব্যক্তির সঙ্গে আপনাদের বৌমাকে আমি দেখি, মানে ওই নবনীতাকে আমি দেখি। সে একটা পুরুষ মানুষের সঙ্গে একেবারে গায়ে গা ঘেঁষে, তার কাঁধে মাথা রেখে, মানে খুব ঘনিষ্ঠতা না থাকলে ওরকম পজিশানে কেউ কিন্তু বসে না। আমি এটা দেখেছি, আমি প্রমাণও জোগাড় করেছি, মানে ছবি তুলেছে আর কি, কিন্তু ওরা আমাকে দেখতে পায়নি, আমি সঙ্গে সঙ্গে এটা আপনাদেরকে জানাতে এলাম। তা এইটা শুনে তো মঞ্জরি দেবী প্রচণ্ড রকম দুঃখ পেলেন। উনি মনে মনে ভাবলেন যে তার ছেলের এই দুর্দিনে, হ্যাঁ, তার স্ত্রী এরকম অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়লো, তার মানে আমার ছেলের ওপর থেকে মুখ ফিরিয়ে নেবে, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকম উনি ভাবতে শুরু করলেন। এইবার উনি যে ব্যাপারটা বুঝেছেন সেটা তখনও কিন্তু উনি নবনীতাকে বুঝতে দেননি। এবারে কি হচ্ছে, এরকম নানান রকম ঘটনা তো ঘটছে, ওদের বাড়িতেও উল্টোপাল্টা সমস্ত রকমের ব্যাপার হচ্ছে। এবার ব্যথা, জ্বালা, যন্ত্রণা এগুলো মারাত্মক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, রুদ্র বারবার করে দাবি করছে, ও বলতে পারছে না অতটা সঠিকভাবে, কিন্তু বারবার করে দাবি করছে যে আমি এরকম একটা কালো মতো ছায়ামূর্তিকে দেখতে পাই এবং তার সাথে আমি প্রমিতাকেও দেখতে পাই, ও আমার জীবনটাকে ছারখার করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকম ব্যাপার। এদিকে মঞ্জরি দেবী নবনীতার ব্যাপারে যে এরকম একটা জেনে গেছেন দীপ্তেন্দুর থেকে, সেটাও কিন্তু রুদ্রকে উনি জানতে দেননি, কারণ ওর শরীরটা খারাপ। এর মধ্যে যদি এই সমস্ত ঘটনা ওনার কানে আসে তাহলে কিন্তু ব্যাপারটা খুব মানে রুদ্রর মনের ওপর একটা বড় রকমের প্রভাব পড়তে পারে। কিন্তু নিলয়বাবুকে তিনি ব্যাপারগুলো বলেছিলেন। তো এবার ওই দীপ্তেন্দু একদিন মঞ্জরি দেবীকে বলেন যে কাকিমা, আপনি একদিন আমার বাড়িতে আসুন। একদিন ফোনে জানায়, আপনি একদিন আমার বাড়িতে আসুন এবং আসার সময় আপনাদের বাড়ির কিছুটা মাটি এবং রুদ্রর ব্যবহার করা কোনো জিনিস কিন্তু আপনাকে সঙ্গে করে আনতে হবে। তা কেন এই কথাটা বলছে, তা তখন বলছে যে আপনি আসুন না, এলেই জানতে পারবেন। আমার বাবার পরিচিত একজন ব্যক্তি রয়েছেন, তিনি একজন তান্ত্রিক, আমি দেখছি তার সঙ্গে এই ব্যাপারটা ডিসকাস করলে কেমন হয়। কারণ আপনারা তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, কোথাও গিয়ে কোনো রকম সুফল আপনারা পাননি, কোনো রকম রেমেডি আপনারা সেরকম পাননি। তা এটাই না হয় ধরে রাখুন একটা লাস্ট ভরসা, আপনি আসুন, এসে একটুখানি কথা বলে যান। তা পরের দিন সকালবেলায় দীপ্তেন্দু নিজে গাড়ি নিয়ে এসছে, মঞ্জরি দেবীকে পিক আপ করেছে। ওর কথা মতো মঞ্জরি দেবী বাড়ির অল্প একটুখানি মাটি এবং একটা ওই রুদ্রর ব্যবহার করার একটা রুমাল কিন্তু উনি সঙ্গে নিয়ে নিয়েছেন। এবার ওখানে গেছেন,
এবার অনেকটাই রাস্তা, আমি আগেই বলেছি যে দীপ্তেন্দু থাকে ওই বাগবাজারের দিকে। তা গেছেন, গিয়ে কথাবার্তা বলেছেন, তান্ত্রিককে পুরো ব্যাপারটা বললেন। তা সেই তান্ত্রিক ব্যক্তি বললেন যে দেখুন, আমি তো এখানে বসে কিছু সেইভাবে বলতে পারবো না, আমি এই জিনিসগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি, আমি আমার সাধন কক্ষে বসবো, আসনে বসবো, বসেই কিন্তু আমি পুরো ব্যাপারটা বুঝতে পারবো যে আপনার ছেলের ওপর কী হয়েছে। আর ওই রুদ্রর একটা ছবি, মানে ও যখন ওই যন্ত্রণায় কাতরাচ্ছে ওরকম টাইমের একটা ছবি কিন্তু মঞ্জরী দেবী ইনি কিন্তু খুব বুদ্ধি করে তুলে নিয়েছিলেন। সেই ছবিটাও কিন্তু ওই তান্ত্রিকের যে মোবাইল ফোন সেটাতে উনি ট্রান্সফার করে দেন। এইবার সেই দিন রাতে কিন্তু রুদ্রদের বাড়িতে নানান রকমের উপদ্রব শুরু হয়। সেই রাতে কিন্তু নবনীতা বাড়িতে ছিল না, ও ছিল হচ্ছে বাপের বাড়িতে। নানান রকমের উপদ্রব শুরু হয়, জিনিসপত্র এদিক থেকে ওদিক চলে যেতে শুরু করে, বাসনকোসন উল্টে পড়ে যাচ্ছে, ফ্রিজের দরজাটা মাঝে মধ্যে খুলছে বন্ধ হচ্ছে, হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং মাঝে মধ্যেই কিন্তু প্রমিতাকে দেখা যাচ্ছে। রুদ্রর ওপরেও শারীরিক আক্রমণ হয়, ওর হাতের ওপর একটা বিরাট বড় আঁচড়ের দাগ দেখা যায়। মঞ্জরী দেবী সেখানে একটুখানি মলম লাগানোর জন্য যান, কিন্তু দেখেন, স্পষ্ট দেখতে পান যে রুদ্রর মাথার কাছে কিন্তু ওই প্রমিতা দাঁড়িয়ে রয়েছে, ওকে কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে। এবার পরের দিন সকালবেলায় ওই দীপ্তেন্দুর ঠিক করা যে তান্ত্রিক, যিনি ওর বাবার বন্ধু, তিনি ফোন করেন মঞ্জরী দেবীকে এবং বলেন যে আপনি ইমিডিয়েটলি বাড়ির বাইরে বেরোন, আপনাকে আমার কিছু কথা বলার আছে। সেটা কি কথা? বলছে যে দেখুন, রুদ্রর ওপর ভয়ঙ্কর এক পিশাচিনী চালনা করা হয়েছে এবং একটা মারণ ক্রিয়া করা হয়েছে ওর ওপর, ওকে মেরে ফেলার জন্য। সমস্যাটা কিন্তু ওর প্রথম স্ত্রী প্রমিতা নয়, এই কাজটা করেছে ওর নতুন স্ত্রী নবনীতা, এবং সে অন্য একটা সম্পর্কে যুক্ত। সে রুদ্রর ছত্রছায়া থেকে বেরিয়ে আসার জন্য এই কাণ্ডটা করেছে, এই পথের কাঁটাকে সরানোর জন্য। বরং প্রমিতা আপনাদেরকে নানান রকমভাবে বোঝানোর চেষ্টা করেছে, নানান রকমভাবে বলবার চেষ্টা করেছে যে সে আপনাদের ফেভারেই রয়েছে, বা আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে। আপনারা সেই ব্যাপারটা কিন্তু বুঝতে পারেননি, তাই এরকমভাবে বলা হয়েছে। তাই এটা শুনে তো ওই মঞ্জরী দেবী মারাত্মক ভয়ও পেয়েছেন, মন খারাপও হয়েছে। উনি ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে প্রচণ্ড কান্নাকাটি শুরু করেছেন। স্পষ্ট উনি শুনতে পেলেন তখন ওই প্রমিতার গলা। প্রমিতা ওনাকে বলছেন যে মা, আপনি কষ্ট পাবেন না, আমি অনেক অন্যায় করেছি আপনাদের প্রতি, রুদ্রর প্রতিও করেছি, কিন্তু আমি যখন আত্মহত্যা করলাম, একদম স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার একটা আওয়াজ পাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু এই আওয়াজটা উনি পাচ্ছেন। আমি যখন আত্মহত্যা করলাম তখন আমি আমার নিজের ভুলটাকে রিয়েলাইজ করি, কিন্তু পরবর্তীকালে জানতে পারি যে যেই নতুন বিয়ে রুদ্র করেছে সেখানেও কিন্তু তার ঘোর বিপদ, সেখানেও কিন্তু সে ভালো নেই, সুস্থ নেই, তার কিন্তু সামনে অনেক রকম সমস্যা আসতে পারে। তাই জন্য বারবার করে ওকে সাবধান করার চেষ্টা করেছি, কিন্তু ওর একটাই কথা মাথায় ঢুকে গেছে যে ওর সঙ্গে যা যা ঘটছে সেগুলো আমিই করাচ্ছি, আমার আত্মাই এসে করাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এইবার ওই তান্ত্রিককে দিয়ে নানান রকম কাজকর্ম ক্রিয়াকর্ম করানো হলো। আস্তে আস্তে রুদ্র কিন্তু একটু সুস্থ হয়ে উঠতে থাকলো, এবং অদ্ভুতভাবে নবনীতার প্রতি ওর যে টানটা, সেই টানটা সম্পূর্ণরূপে চলে যায়। নবনীতার সঙ্গেও ওর পরবর্তীকালে ডিভোর্স হয়ে যায়, এবং ডিভোর্স হওয়ার 6 থেকে 7 মাসের মাথায় কিন্তু খবর পায়, মানে জানা যায় আর কি, নবনীতা গুরুতরভাবে অসুস্থ, ওর কিছু একটা টার্মিনাল ডিজিজ কিন্তু হয়েছে। এবং ও যে সম্পর্কটাতে জড়িয়েছিল নবনীতা, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেটা ছিল একজন মিউজিক কোম্পানির একজন কোনো মালিকের সঙ্গে। তার মানে তার অর্থ সম্পত্তি বলুন, হ্যাঁ, তার প্রপার্টি বলুন, সেগুলো রুদ্রর তুলনায় অনেক বেশি। এবার লোভ এমন একটা জিনিস যেটা মানুষকে দিয়ে যা খুশি তাই করাতে পারে। তা সেই লোভের বশবর্তী হয়ে, প্লাস ওর প্রতি একটা টান তৈরি হয়ে ও ওই সম্পর্কটাতে জড়ায়, এবং টেন্ডেন্সি ছিল আর কি যে রুদ্রকে রাস্তা থেকে সরিয়ে দেবে। এবার সেটা কিভাবে করবে? খুব রকম করলে তো থানা পুলিশ হবে, শাস্তি হবে, জেল হাজত হবে। তাই এমন একটা পন্থা অবলম্বন করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। সেটা হচ্ছে এরকম তন্ত্র মন্ত্র, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, এইগুলোই। এইবার রুদ্র ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, ওর কেরিয়ারে আবার উন্নতি লাভ করে। এখনও আজও কিন্তু
রেসিটেশন করছে, ও ভালো আছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, রুদ্র কিন্তু আর ফার্দার কোনো বিয়ে করেনি, ও একাই থাকে। কিন্তু ওই বাড়িটাতে আজও কিন্তু ওই প্রমিতার উপস্থিতি টের পাওয়া যায়। কিন্তু প্রমিতাকে এখন আর ওই বাড়ির লোকজন, সে মঞ্জরী দেবীই বলুন, নিলয়বাবুই বলুন বা রুদ্রই বলুন, এরা কেউ কিন্তু আর ভয় পায় না। মাঝে মধ্যেই তার গায়ের গন্ধ, কণ্ঠস্বর, তার উপস্থিতি, এগুলো কিন্তু অনুভব করা যায়। সে এখনও কিন্তু রুদ্রদের বাড়িতেই রয়েছে। রুদ্রর সঙ্গ সে কিন্তু ত্যাগ করেনি, যেন একটা জন্ম জন্মান্তরের বন্ধন। তাহলে এই ছিল হচ্ছে আজকের ঘটনা। আশা করি আপনাদের প্রত্যেকের ঘটনাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, এটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও পরের সপ্তাহে দেখা হবে নতুন কোনো একটি ঘটনা নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।